রোমান সহ শীতল ও বিজিতকে কোর্টে নিয়ে এলো আইসি ও পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে আইসিকে কিডন্যাপ করে নিয়ে আসে বিজিত। বিজিত বলতে থাকে, তুমি কি ভেবেছো তুমি আমাকে ট্রোক দিতে পরশুরামকে সঙ্গে নিয়ে এসেছো? এটা কখনোই সম্ভব হবে না। পরশুরাম কোনো চেষ্টা করে তোমাকে এখান থেকে বের করতে পারবে না। তখনই দেখা যাবে শীতল বলতে থাকে, বাজ পাখির মতো বাইরে দাঁড়িয়ে আছে, সমস্ত খবর আমার কাছে আছে। এ কথা শুনে বিজিত বলতে থাকে, আমি জানতাম এমন কিছু একটাই হবে, তাই আমি আগে থেকে সবকিছু সতর্ক করে রেখেছিলাম। কেউ কোনোভাবে কোনোভাবে এখান থেকে বের করতে পারবে না আয়েশিকে। এরপরে দেখা যাবে আয়েশির হাত থেকে ফোন নিয়ে শীতল ফোন করে পরশুরামকে আর বলতে থাকে, শোনো পরশুরাম, তুমি চেষ্টা করছো আয়েশিকে এখান থেকে বাঁচানোর, কিন্তু পারবে না। চেষ্টা করেও পারবে না, কারণ আয়েশিকে এখান থেকে বের করা এতটাও সহজ নয় যতটা সহজ তুমি ভাবছো। এ কথা শুনে পরশুরাম বলে, তুমি কি বলছো এসব শীতল? তুমি এখন বিজিতের সঙ্গে? তখনই দেখা যাবে শীতল বলে, হ্যাঁ অবশ্যই, হতেই হলো। কেননা কেননা আমি মানুষ হয়ে, একটি মেয়ে হয়ে তোমার সঙ্গে থাকতে চেয়েছিলাম, কিন্তু তুমি তুমি রাখোনি। তুমি আমাকে দূরে ঠেলে দিয়েছো। তুমি আমাকে দূরে ঠেলে তটিনীকে আপন করে নিয়েছো। এরপরে দেখা যাবে কিছু শর্ত দিয়ে পরশুরামের থেকে ফোনটা কেটে দেয় শীতল আর বলতে থাকে, এই শর্তগুলো মানতে পারলে জেঠ মুখার্জি ও আয়েশি দুজনের জীবিত অবস্থায় তোমার কাছে ফিরে যাবে। আর যদি না মানতে পারো, তবে কিন্তু দুজনের একজনও ফিরতে পারবে না। দুজনকেই একদম প্রাণে মেরে দেবো। এ কথা শুনে দেখা যাবে পরশুরাম অবাক হয়ে যায় আর বলতে থাকে, শীতল একদম বাড়াবাড়ি করো না। আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, একদম বাড়াবাড়ি করবে না। ওদের যেন কোনো ক্ষতি না হয়। আমি আমি সমস্ত কিছু দেখছি। আমি চেষ্টা করছি সবকিছু ঠিকঠাক করার। তখনই দেখা যাবে শীতল বলতে থাকে, চেষ্টা নয়, তুমি চাইলেই করতে পারবে। প্রমাণগুলো লোপাট করে দেবে, ফাইলগুলো লোপাট করে কেসটা ধামাচাপা দিয়ে দেবে, আর আমাদের বাইরে যাওয়ার সমস্ত বন্দোবস্ত করে দেবে। এই বলে ফোনটা কেটে দিলে তখনই দেখা যাবে পরশুরাম সে তটিনীকে ফোন করে সবকিছু জানিয়ে দেয়। এরপরে তটিনী যখনই প্রমাণগুলো লোপাট করতে যাবে, তখনই নন্দিনী এসে তটিনীকে বাধা দেয় আর বলতে থাকে, তুই যদি প্রমাণগুলো লোপাট করিস কিংবা কিংবা কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করিস, তবে আমি তোকে কথা দিচ্ছি, আমি আমি কোর্টে দাঁড়াবো। আমি তোর হয়ে তোর বিরুদ্ধে প্রেস মিট করবো। সবার সামনে আমি বলবো তটিনী গাঙ্গুলি টাকা খেয়ে সমস্ত কিছু ধামাচাপা দিয়ে দিয়েছে। আর আমার বোন আয়েশির যদি কিছু হয়, তাতেও আমি তোদের স্বামী বউকে কাউকে ছাড়বো না। তোদের দুজনকে আমি দেখে নেবো। এই কথাটা মাথায় রাখিস। এই কথা শুনে দেখা যাবে তটিনী অবাক হয়ে যায় আর বলতে থাকে, দিদি এসব কি বলছিস তুই? তুই ভেবেচিন্তে কথা বলছিস তো? তখনই দেখা যাবে নন্দিনী বলে, হ্যাঁ আমি একদম ভেবেচিন্তে কথা বলছি। শোন, আমি তোকে বারবার বলছি, আয়ুষী কোথায়? আয়ুষীকে ফিরিয়ে নিয়ে আয়। আয়ুষীকে ফিরিয়ে আনতে হবে যে করেই হোক। তুই যেভাবেই হোক আয়ুষীকে ফিরিয়ে দিবি। আয়ুষীকে ফিরিয়ে দেওয়া তোর দায়িত্ব। তোর স্বামী তোর হাজবেন্ড আমাদের বাড়িতে সবাইকে কথা দিয়ে আয়ুষীকে নিয়ে গেছে, তাই বলছি আয়ুষীকে ফিরিয়ে যে করেই হোক দিতেই হবে। আয়ুষীর যদি কিছু হয়ে যায়, তবে আমি তোদের কখনো ক্ষমা করতে পারবো না। তুই যেমন আমার বোন, আয়েশিও কিন্তু আমারই বোন। তাই আমি বলছি, দিদি হওয়া খুব কষ্টের। তুই তো দিদি, তুইও জানিস দিদি হওয়া কতটা কষ্টের। তাই বলছি আয়েশির যেন কোনো ক্ষতি না হয়। এ কথা শুনে দেখা যাবে তটিনী বলতে থাকে, দিদি আমি তো সমস্ত চেষ্টা করছি, প্লিজ আমাকে বাধা দিস না। এটা একটা আমাদের একটা পদক্ষেপ। আমাদের এভাবে যদি তুই বাধা দিস, তবে আমরা কোনোভাবে কাজটা সম্পূর্ণ করতে পারবো না। আমাদের হেল্প কর। তখন দেখা যাবে এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, এটা কোনো পদক্ষেপ হতে পারে না। আমি তোকে হেল্প করতে পারবো না। এ ব্যাপারে আমি হেল্প করতে একদম রাজি নই। তোকে আমি বারবার করে বলছি, আমি আমি বারবার বলছি, যদি আয়েশির কিছু হয়ে যায় আমি তোকে ছাড়বো না। আমি তোকেও ছাড়বো না এবং শিবপ্রসাদ গাঙ্গুলিকেও ছাড়বো না। আমি প্রেস মিট করে সবাইকে বলবো যে তোরা তোরা এক একটা অপদার্থ, তোরা কিছুই করতে পারিসনি। তোরা যদি কিছু করতে পারতি, এভাবে কিছু লোকজনদের জীবন এভাবে নষ্ট হয়ে যেতে পারতো না। অবশ্যই তারা বাঁচতে পারতো। তো ওদেরকে তুই চিনিস না। আমি বিজেতের কেসটা খুব ভালো করেই পড়েছি। এরপরে দেখা যাবে নন্দিনী চলে গেলে তখনই তটিনী পরশুরামকে ফোন করে সবকিছু জানিয়ে দেয়। এরপরে দেখা যায় মহিতোষ মজুমদার পরশুরামকে ফোন করে বলতে থাকে, পরশুরাম কি ভেবেছিলে এত সহজেই সমস্ত কিছু হাতের বাইরে চলে যাবে? কিছুতেই নয়। আমি বলেছিলাম না, আমি ডিপার্টমেন্টে ফিরে আসবো। তোমাদের তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো তোমরা যা করছো একদম ভুল করছো। এবার বুঝতে পারলে তো আমার কথাগুলো? তখন এই কথা শুনে দেখা যাবে পরশুরাম বলে, শুনুন,
আপনি যে যে চিন্তা নিয়ে এখানে বসে আছেন, আপনি যেটা ভাবছেন সেটা কখনোই সম্ভব হবে না। আপনি চাইলেও কোনোভাবে এসব কিছু করতে পারবেন না। আমি কথা দিচ্ছি আপনাকে। আমি কথা দিচ্ছি, আমি ভিজিটকে অবশ্যই কোর্টে পেস্ট করব, অবশ্যই কোর্টে নিয়ে আসবো। এরপরে দেখা যাবে তটিনী ও পরশুরাম দুজনে মিলে প্ল্যান করে। সঙ্গে থাকে বলরাম ও মায়া। মায়া বলতে থাকে, বস আমি সবসময় তোমার পাশে আছি, আমি আর বলরাম দা সবসময় তোমাদের পাশে ছিলাম, পাশে থাকবো, আমরা কখনো টাকার কাছে বিক্রি হব না। তখনই দেখা যাবে পরশুরাম বলে, আমি জানি তোমরা সবসময় আমার পাশে ছিলে এবং পাশে থাকবে, তোমরা কখনো কখনো সৌরভ ও মহিতোষ মজুমদারের মতো টাকার কাছে বিক্রি হবে না, আমি তোমাদের খুব ভালো করেই চিনি। এরপরে দেখা যাবে এরপরে দেখা যাবে বলরাম বলতে থাকে, এখন কি করবি? এখন তো আমাদের কিছু একটা করতে হবে, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো আর চলবে না, তাই না? তখনই পরশুরাম বলে, একদম ঠিক বলেছিস বলরাম, আমরা হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না, আমাদের কিছু একটা করতে হবে যেটার মাধ্যমে আমরা সমস্ত কিছু একবারে ক্লিয়ার করতে পারবো। এরপরে দেখা যাবে প্ল্যান করে সমস্ত কিছু প্ল্যান করে শীতলকে ফোন করে পরশুরাম আর বলতে থাকে, সব ব্যবস্থা হয়ে গেছে, তোমরা এয়ারপোর্টে চলে এসো, আর এয়ারপোর্টে নিয়ে যাওয়ার সমস্ত দায়িত্ব আমার। আর আমি তোমাকে প্রমাণ পাঠাচ্ছি যে আমি সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছি, কোনো প্রমাণ আর কারোর হাতে পৌঁছাবে না। তখনই দেখা যাবে মহিতোষ মজুমদারকে ফোন করে শীতলের ফোনে মহিতোষ মজুমদার বলতে থাকে, হ্যাঁ ওরা সমস্ত ফাইল সমস্ত প্রমাণ সরিয়ে দিয়েছে, কোনো ফাইল কোনো প্রমাণ আর এখানে নেই, স্পেশাল ব্রাঞ্চে কোনো ফাইল কোনো প্রমাণ কিচ্ছু নেই। এ কথা শুনে দেখা যাবে শীতল খুশি হয়ে যায়। এরপরে দেখা যাবে পরশুরামের পাতানো ফাঁদে পা দিয়ে দেয় বিজিত ও শীতল। এরপরে শীতল ও বিজিত দুজনে আয়ুষীকে সঙ্গে নিয়ে এয়ারপোর্টে চলে আসে। এয়ারপোর্টে আসতেই দেখা যায় পরশুরামের সঙ্গে দেখা হয় বিজিতের। বিজিতকে পরশুরাম বলতে থাকে, আচ্ছা বিজিত, তুই কি ভেবেছিস তোকে এত সহজেই আমি এখান থেকে বেরিয়ে যেতে দেব? তখনই বিজিত বলে, তুই কিচ্ছু করতে পারবি না, আমাকে বেশি আমার সঙ্গে চালাকি করতে গেলে আমি কিন্তু জিৎ মুখার্জিকে মেরে ফেলবো। জিৎ মুখার্জি এখনো কিন্তু ওই রিসোর্টেই আছে। তখনই পরশুরাম হাসতে থাকে আর বলতে থাকে, জিৎ মুখার্জি ওই রিসোর্ট থেকে অনেক আগেই সরে গেছে, তুই সেটা হয়তো বা জানিস না, তোর লোকজনকে তুই ফোন করে জেনে নে। এরপরে দেখা যাবে এ কথা শুনে বিজিত অবাক হয়ে যায়। বিজিত ফোন করে জানতে পায় যে সেখান থেকে কোনো কেউ নেই। এরপরে ফোনটা কোনোভাবেই তারা ধরছে না। আর এরপরে দেখা যাবে পরশুরাম ফোনটা বের করে বলতে থাকে, দেখ তোর লোকজনের ফোন, সমস্ত কিছু আমার হাতে। এই কথা শুনে বিজিত ভয় পেয়ে যায়। এরপরে দেখা যাবে আয়ুষী বলতে থাকে, তোমরা কি ভেবেছো এত সহজেই তোমাকে ছেড়ে দেব? বিজিত, আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না, তুমি যে এতটা নিচে নামতে পারো আমার কোনোদিনও ধারণা ছিল না। আমি তোমাকে ভালোবেসে খুব বড় ভুল করেছি। আমার ভালোবাসা এটা কি ছিল অন্যায়? আমি যে তোমাকে ভালোবেসেছিলাম এটাই কি আমার বড় ভুল ছিল? আমি যদি জানতাম তোমাকে ভালোবাসাটা আমার অন্যায় হবে, তবে আমি কখনো তোমাকে ভালোবাসতাম না। ভালোবাসা যদি অন্যায় হয়ে যায় তবে কেউ কখনো কাউকে ভালোবাসতে পারে না, কখনো ভালোবাসার সাহস কেউ দেখাবে না। এ কথা শুনে বিজিত বলতে থাকে, তোমার পাতি লেকচার গুলো রাখো, আমি তোমার লেকচার গুলো শুনতে চাচ্ছি না। তখনই দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে শীতল বলতে থাকে, তুমি কিন্তু আমাকে ঠকালে, এভাবে না ঠকালেও পারতে, তুমি ভুলে যাচ্ছ তোমাকে নতুন করে জীবন দিয়েছি আমি, আর তুমি আমাকে ঠকাচ্ছ। তখনই দেখা যাবে কথা শুনে পরশুরাম হাসতে থাকে আর বলতে থাকে, শোনো শীতল, তুমি যদি নিজেকে শুধরাতে তবে আমি তোমাকে মাথায় করে রাখতাম, কিন্তু তুমি নিজেকে শুধরাওনি। তুমি আমার বিরুদ্ধে চক্রান্ত করেছো, তুমি আমাকে মারার চেষ্টা করেছো, তুমি ওদের সঙ্গে হাত মিলিয়েছো। তুমি যদি চাইতে আমি তোমাকে অবশ্যই বাঁচাতাম, কিন্তু তুমি সেটা করতে পারোনি, তুমি নিজেকে বিক্রি করে দিয়েছো। এই কথা শুনে শীতল বলতে থাকে, আমি তো তোমার জন্যই তো আমি আন্ডারওয়ার্ল্ডে এসেছি, তোমার জন্য আমি আজকে ক্রিমিনাল হয়েছি, তোমার জন্য সবকিছু। আজকে আমার জীবনটা এখানে এসে দাঁড়িয়েছে শুধুমাত্র তোমার কারণে, এছাড়া আর কিছুই নয়। আর তুমি আমাকে অপরাধী বলছো? তখনই দেখা যাবে পরশুরাম বলতে থাকে, হ্যাঁ অপরাধী বলছি, কারণ তুমি অপরাধ করেছো। অপরাধী বলবো না তো কি বলবো? তুমি সত্যি সত্যি বড় একটা ক্রিমিনাল হয়ে গেছো। তোমাকে দেখলে আমি এখন অবাক হয়ে যাই শীতল, তুমি যে একটা সময় শিখিনি ছিলে আমাকে ভালোবাসতে, সে ব্যাপারটা মনে হলে আমার কেমন যেন লাগে, মনে হয় এটা হয়তো বা পুরোটাই কল্পনা। আমি কোনোভাবে ভাবতে পারি না যে একটা সময় আমি তোমাকে ভালোবাসতাম, তোমাকে নিয়ে ভাবতাম, তোমাকে নিয়ে নিজেকে কল্পনা করতাম। তখনই দেখা যাবে তো তিনি হাসতে থাকে আর বলতে থাকে, সত্যি তুমিও না পারো বটে, ওকে এসব গল্প শুনিয়ে লাভ আছে? তুমি ওকে কবে ভালোবাসতে বলো তো? ওকে তো তুমি কখনোই ভালোবাসোনি, আমি তো এটা খুব ভালো করেই জানি।
ওকে ওকে তো তুমি সবসময় ঘৃণা করতে, আমাকেই ভালোবেসেছো। আমি আমি জানি ও যতই চেষ্টা করুক সমস্ত কিছু প্রমাণ করার যে ওকে তুমি ভালোবেসেছিলে, কোনোভাবে আমি বিশ্বাস করব না। এরপরে পরশুরাম শীতলের সামনে তটিনীকে জড়িয়ে ধরে বলতে থাকে, দেখো আমার অর্ধাঙ্গিনী, আমার বাচ্চাদের মা। এরপরে দেখা যাবে বিজিত শীতলকে সেখান থেকে তুলে সোজা কোর্টে নিয়ে আসে পরশুরাম। কোর্টে নিয়ে এসে হিয়ারিং এ ডেট পড়ায়, কোর্টে নিয়ে এসে জজ সাহেবের সামনে দাঁড় করায়। এরপরে আইসি সমস্ত ফাইল আদালতে তুলে দেয় আর বলতে থাকে, মহামান্য আদালত, এখানে সমস্ত প্রমাণ আছে বিজিত লাহিড়ী কিভাবে পরশুরামকে মারার প্ল্যান করেছিল, কিভাবে আমার ড্যাডকে আটকে রেখেছে, কিভাবে উনি এই সব 2 নম্বরের ব্যবসা করে, সমস্ত কিছু প্রমাণ আছে এটার মধ্যে। আপনি এই ফাইলটা দেখলেই বুঝতে পারবেন। এই সব কিছু দেখে বিজিত অবাক হয়ে যায়। বিজিত বলতে থাকে, আয়ুষী, আমি তোমাকে ছাড়বো না, আমি আবার ফিরবো, আমি বেরোই তোমাকে আমি একদম শেষ করে দেবো, শুট করে দেবো তোমাকে। তখনই জজ সাহেব বলে, আপনার এত বড় সাহস, আপনি আদালতের মধ্যে দাঁড়িয়ে ট্রেট করছেন? তখনই দেখা যাবে এ কথা শুনে বিজিত বলে, আলবাত করছি, অবশ্যই করছি, আমি ট্রেট করছি, কারণ আমি ওকে কিছুতেই ছাড়বো না। ও যেটা করলো সেটা অন্যায়, সেটা পুরোপুরি ভাবে অন্যায়। ও এটা করে একদম ঠিক করলো না। ও কেন করলো এটা? ও বলেছিল ওনাকে আমাকে ভালোবাসে, ভালোবাসলে কি এমনটা করা যায়? তখনই দেখা যাবে পরশুরাম বলে, আচ্ছা শীতল, এই ব্যাপারটা তোমার থেকেই আমি জাজেস চাইছি। তুমি তো আমাকে ভালোবাসো, তবে তুমি কি করে পারলে আমাকে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে? কি করে পারলে তুমি আমার সঙ্গে 2 নম্বরে ধান্দা করতে? বলো কি করে পারলে? এটাকে এটাকে কি ভালোবাসা বলে? তবে আয়ুষীর সঙ্গে বিজিত যেটা করেছে সেটাও ভালোবাসা নয়। বিজিত তো আয়ুষীকে অনেকভাবে ঠকিয়েছে। আয়ুষী তো শুধুমাত্র বিজিতকে এটুকু টোপ দিয়ে আমাদের সাহায্য করেছে, জাস্ট এটুকুই। আর বিজিত আয়ুষীকে কিভাবে কিভাবে ঠকিয়েছে সেটা কি আয়ুষী ভুলে গেছে? বিজিত তো আয়ুষীকে প্রতিনিয়ত ঠকিয়েছে, প্রতিনিয়ত কাঁদিয়েছে, মেয়েটাকে এত কষ্ট দিয়েছে যা বলার বাহিরে। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন বিজিত বলে, আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, আমি তোমাকে দেখে নেব, অবশ্যই দেখে নেব তোমাকে। তুমি যেটা করলে একদম ঠিক করলে না আয়ুষী, তুমি আমার সঙ্গে এই কাজটা করে একদম ঠিক করলে না। তোমাকে আমি বারবার বলছি, তুমি এটা একদম ঠিক করলে না। তখনই দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে তখন আয়ুষী বলে, তুমি যেটা করেছিলে সেটা কি ঠিক ছিল? তুমি যে আমার সঙ্গে অন্যায় করেছিলে সেটা ঠিক ছিল? তুমি আমাকে মিথ্যে আশ্বাস দিয়ে তুমি আমাকে বিদেশে নিয়ে গিয়ে অন্য লোকদের কাছে পাচার করে দিতে চেয়েছিলে, এটা কি ঠিক ছিল? তুমি আমার বাবাকে দিনের পর দিন আটকে রেখে টর্চার করেছো, এটা ঠিক ছিল? এ কথা শুনে দেখা যাবে জজ সাহেব বলতে থাকে, আপনারা এবার চুপ করুন, এবার মহামান্য আদালতকে বিচার করতে দিন। এরপরে তটিনী বলতে থাকে, সমস্ত কিছুর পেছনে আরো অনেকেই আছে, আপনি যেগুলো জানলে আপনি অবাক হয়ে যাবে। এসবের মধ্যে আমাদের মতো অনেক আইন রক্ষকও আছে, যারা যারা কিছু টাকার বিনিময়ে নিজেদের বিক্রি করে দিয়েছে, নিজেদের ব্যক্তিত্বকে বিক্রি করেছে, অনেকেই আছে। এ কথা শুনে জজ সাহেব অবাক হয়ে যায়। এরপরে দেখা যাবে তটিনী একে একে সমস্ত প্রমাণ দিতে থাকে, একে একে সমস্ত কিছু বলতে থাকে। সৌরভ, মহিতোষ মজুমদার, আরো অনেকেই আছে এসবের পেছনে, অতনু সহ আরো অনেকে। জিৎ মুখার্জিও একসময় জড়িত ছিল, কিন্তু কিন্তু বিজিত লাহিড়ী নিজের স্বার্থে জিৎ মুখার্জিকেও ব্যবহার করতে দুবারও ভাবেনি। এ কথা শুনে দেখা যাবে তখন তখন পরশু তখন জজ সাহেব অবাক হয়ে যায়। জজ সাহেব বলতে থাকে, এবার আমি আমি নিজের ডিসিশন নেব। এদিকে দেখা যাবে মহিতোষ মজুমদারের কাছে খবর যেতে মহিতোষ মজুমদার ভয় পেয়ে যায় আর বলতে থাকে, এখন কি হবে আমি বুঝতে পারছি না, এবার তো আমাকে আদালতে ডাকা হবে, আর আমি যদি এখানে পালানোর চেষ্টা করি তবে তো আরো বেশি বিপদ হয়ে যাবে। এরপরে সৌরভকে মহিতোষ মজুমদার বলতে থাকে, সৌরভ, এখন কি করবো? ওরা তো পাল্টা চাল দিয়ে দিয়েছে। আমরা ভেবেছিলাম খেলাটা হয়তো বা আমরাই জিতে গেছি, কিন্তু খেলাটা যে ঘুরিয়ে দিয়েছে পরশুরাম ও তটিনী। এরপরে দেখা যাবে মায়া মায়া সে স্পেশাল ব্রাঞ্চে, আর এসে মহিতোষ মজুমদার ও সৌরভকে বলতে থাকে, তোমাদের তোমাদের কোর্টে যেতে হবে। এরপরে বলরাম বলতে থাকে, হ্যাঁ, আপনারা কি ভেবেছিলেন এত সহজে খেলা শেষ হয়ে যাবে? এত সহজে আপনারা পার পেয়ে যাবেন? কিছুতেই নয়, এখন আপনাদের যেতে হবে, আপনাদের এক্ষুনি আমাদের সঙ্গে যেতে হবে, কোর্টে আপনাদের ডাক পড়েছে। এ কথা শুনে মহিতোষ মজুমদার বলে, আমি যাব না। এরপরে বলরাম বলে, আপনাকে তো যেতেই হবে, অবশ্যই যেতে হবে আপনাকে, কেন যাবেন না? আপনাকে অবশ্যই যেতে হবে। এই বলে মহিতোষ মজুমদার ও সৌরভকে টানতে টানতে নিয়ে যায় বলরাম ও মায়া। এরপরে দেখা যাবে বলরাম বলতে থাকে, অনেকবার বেড়েছিলেন আপনারা, আপনারা নিজেদের নিয়ে অনেক অহংকার করেছিলেন, যে অহংকারের পতন হচ্ছে। আপনারা ভেবেছিলেন যে হয়তোবা আপনাদের কেউ কখনো ছুঁতে পারবে না। আপনারা যেটা ভেবেছিলেন সেটা কখনোই সম্ভব নয়, কারণ আপনারা আপনারা একদম ভুল করেছিলেন, যে ভুলের কোনো রকম কোনো মাসুল হয় না। আপনারা
জানতেন যে আপনাদের বিরুদ্ধে অনেক বড় চক্রান্ত হয়েছে, আর আপনারা চক্রান্ত করেছিলেন পরশুরামের বিরুদ্ধে। যে অফিসারকে আপনি চোখে হারাতে না, সেই অফিসারকে আপনি নিজের হাতে মারতে চেয়েছিলেন স্যার, সত্যি কিছু ক্ষমতার লোভে। আপনি জানতেন না পরশুরাম কখনো ক্ষমতা চাইতো না, ও শুধু সিভিলিয়ানদের সার্ভিস দিয়ে যেত, ও কখনো নিজের স্বার্থ বুঝতো না। আর আপনি আপনি ওকেই মেরে ফেলতে চেয়েছিলেন। এবার আপনি বুঝবেন, আপনাকে আমরা কখনো ক্ষমা করতে পারবো না, কখনো মন থেকে ক্ষমা করতে পারবো না স্যার। আপনার প্রতি আমাদের যে ঘৃণাটা জন্মেছে, সেই ঘৃণাটা আর কখনো দূর হয়ে যাবে না।